গল্প আমায় রেখো প্রিয় শহরে। লেখনীতে নূরজাহান আক্তার আলো। অন্তিম পর্ব। হৃদ চুপ কেন? কিছু বলার থাকলে বলো। নীলুফা ইয়াসমিন উনার পুরো কথা শেষ করতেই আতিকুর রহমান উক্ত কথাটি বললেন রিদওয়ানকে। রিদওয়ান পূর্বের মতোই নিশ্চুপ হয়ে বসে আছে। মূলত মন দিয়েই শুনছিল সবার কথা। কুহু আর রিমি অনুষ্ঠানে কে কি রঙের শাড়ি লেহেঙ্গা পরবে তা নিয়েও একচোট আলোচনা হয়ে গেছে। ঠিক হলো কোন পার্লার থেকে তাদের সাজাতে আসবে, কোন কোম্পানির মেহেদি দিয়ে হাত রাঙাবে। মেয়েলি এসব আলোচনার মধ্যে পুরুষরা এতক্ষণ চুপই ছিল। তখন বাবার কথা শুনে রিদওয়ান একবার কুহুর দিকে তাকালো। মেয়েটা খুশিতে গদগদ করছে, চোখে মুখে উপচে পড়ছে অবাধ খুশি। এই মুহূর্তে গলা ফাটিয়ে চিৎকার করে নিজের খুশি পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে ধৈ ধৈ করে একচোট নেচে নিতে। কারণ আর পাঁচটা মেয়ের মতো তারও ইচ্ছে ছিল লাল টুকটুকে শাড়ি পরে লাগে রাঙা বউ সাজবে, গা ভর্তি গয়না পরবে। বউ সেজে শখের পুরুষটাকে বর বেশে দু চোখ ভরে দেখবে। সেই খুশি উদযাপন করতে কখনো হাসবে, কখনো কাঁদবে। কিন্তু পরিস্থিতি তাকে বউ সাজার সুযোগই দেয়নি। দেখতে পারেনি পাগড়ি পরা বরের বেশে থাকা রিদওয়ানকে কেমন লাগবে দেখতে। খুব সাদামাটাভাবেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। শখের পুরুষকে পেলেও বউ সাজতে না পারার আফসোসটা তার রয়ে গেছে। অথচ আজ সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। ওদিকে আতিকুর রহমান উনার জবাবের আশায় ছেলের দিকে তাকিয়ে আছে। তখন কুহু পাশ থেকে তার কোমরে একটা চিমটি কেটে বোঝালো কিছু একটা বলতে। চিমটিটা একটু জোরেই হয়ে গেছে, জলে যাচ্ছে ওই জায়গাটা। সবার সামনে রিদওয়ান কুহুর চিমটি নীরবে হজম করে মৃদু হেসে জবাব দিল, আমি কি বলবো? আপনারা বড়রা যেটা ভালো মনে হয় করুন। তা বললে হয় নাকি? তুমি একদিকে বড় ছেলে আবার আরেকদিকে ওই বাড়ির একমাত্র জামাই। অবশ্যই তোমার মতের দাম আছে। কিসে ভালো হবে মন্দ হবে তা বলবে না তুমি। যেখানে দুই পরিবারের মানুষগুলোকে নিয়ে আমার পরিবার, যেখানে খুব ভালো করেই জানি তারা আমার ভালো বই মন্দ চাইবে না, সেখানে তাদের সিদ্ধান্ত বেস্ট অপশন হবে। তাই আলাদা করে কিছু বলার কারণ দেখছি না। আমার সিদ্ধান্ত অনেক সময় অনেকের মন মতো হবে না, যেহেতু আমরা সবাই আলাদা আলাদা মানুষ। ছেলের এমন কড়া জবাব শুনে আতিকুল রহমান মুখ ভোতা করে বসে রইলেন। ছেলে যে উনার উপর রেগে আছে উনি জানেন। কারণ দুপুরে ছেলের সঙ্গে উনার একচোট ঝগড়াও হয়েছিল। ঝগড়ার কারণ রিমির জন্য উনি রূপকের চেয়েও আরো ভালো পাত্র চাচ্ছিলেন। সময় নিয়ে তা খুঁজতে চাচ্ছিলেন। রূপক যে ভালো নয় তাও নয়, তবে নিজের মেয়ের জন্য সময় নিয়ে আরো ভালো কাউকে খোঁজা বাবা হিসেবে উনার গুরু দায়িত্ব। কিন্তু রিদওয়ানের কথা রূপকই রিমির জন্য বেস্ট কেউ। বন্ধুর সাপোর্ট করাতে উনার খুব রাগ হচ্ছিল। এক সম্পর্কের মধ্যে বারংবার অন্য সম্পর্কের জোড়াতালি দেওয়াটা উনার পছন্দও হচ্ছিল না। কারণ এতে সম্পর্ক নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়। রূপক বন্ধু ছিল, এরপর হলো বউয়ের বড় ভাই, সম্বন্ধী। বন্ধুকে আগে যেসব কথা শেয়ার করা যেত, সম্বন্ধীকে কি সেসব শেয়ার করতে পারবে? পারবে না। বরং এক প্রকার অস্বস্তি কাজ করবে। আবার সম্বন্ধী যখন বোন জামাই হবে তখন তাদের মধ্যে আরেক ধাপ দূরত্ব সৃষ্টি হবে। কিছু বলতে গেলে অথবা করতে গেলে 10 বার ভাবতে হবে। মাথাতে রাখতে হবে বাড়ির জামাইকে কোনোভাবে চটানো যাবে না। এতে বোনের সংসারে অশান্তি হবে। কিন্তু এ কথাগুলো উনি ছেলেকে আর বোঝাতে পারলেন না। ছেলে এক প্রকার জেদ করেই এসব আয়োজন করেছে। নিজ উদ্যোগে সবাইকে জানিয়ে রূপক আর রিমির এনগেজমেন্টের ব্যবস্থা করেছে। এমনকি ছেলেটা এমন গোয়ার প্রকৃতির যে যাদের এনগেজমেন্ট তাদেরকে বাদে সবাইকে জানিয়েছে। বেচারা রিমি আর রূপক আকস্মিক সারপ্রাইজে শোকড। ছেলেটা আগেও এমন মর্জি মতো চলতো, এখনো তাই। তার যেটা ভালো মনে হবে সেটাই করবে। এদিকে বাবা ছেলের নীরব অভিমান খুব সহজেই ধরে ফেললেন নীলুফা ইয়াসমিন। ইসমতারা এবং কুহুর বাবাও বুঝলেন কিছু একটা হয়েছে। নয়তো রিদওয়ান তো এভাবে কথা বলার ছেলে না। এইদিকে রূপকে অমন খুঁতখুত করতে লাগলো যে তার আর রিমির সম্পর্কের কথা জানার পথে কোনো ঝামেলা হয়েছে নাকি তা নিয়ে সবাই ভিতর ভিতর উদ্বিগ্ন। আর এই ব্যাপারটা খেয়াল করে নীলুফা ইয়াসমিন ছেলের দিকে ঘুরে বেশ গুছিয়ে বললেন, আমরা চাচ্ছি রূপক আর রিমির সঙ্গে তোমাদের অনুষ্ঠানটাও সারতে।
সুইজারল্যান্ডে থাকাকালীন বিয়ের সময় কুহুর বাবা মা থাকতে পারেননি। একমাত্র মেয়ের বিয়ে, অথচ বাবা মা সশরীরে উপস্থিত থাকতে না পারাটা খুবই কষ্টদায়ক। এবার অনুষ্ঠান করলে উনারাও খুব খুশি হবেন। জামাই হিসেবে তোমার দায়িত্ব উনাদের মন বুঝে চলা, তাই না? আমরা তাহলে দুই কাপলের বিয়ের আয়োজন করি। এতে আনন্দটাও দ্বিগুণ হবে। মায়ের কথা শুনে রিদওয়ান কোনো জবাব দিল না। বরং রিমি আর কুহুকে বলল ফ্রেশ হয়ে নিতে, অনেক রাত হয়েছে। তারা দুজনেই বুঝল কিছু গুরুত্বপূর্ণ আলাপ করবে বড়রা। এসব আলোচনায় তাদের রাখবে না, এমন ইঙ্গিত বুঝে অগত্যা উঠে চলে গেল তারা। ওরা যেতেই এবার রিদওয়ান সরাসরি কথা তুলল। আমি আমার দুই পরিবারকেই বলছি, কথাগুলো পজিটিভভাবে ভেবে এরপর সিদ্ধান্ত নিবেন আপনারা। কথা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছেন, খুবই ভালো কথা। আল্লাহ দিলে আমাদের দুই পরিবারই যথেষ্ট সচ্ছল। দুই বিয়ের অনুষ্ঠান একসাথে করার সামর্থ্য আমার দুই পরিবারেরই আছে। কিন্তু এসব করার আগে সবাইকে মনে রাখতে হবে কুহুর কথাটা। সে কিন্তু পুরোপুরি সুস্থ নয়। বলতে বাধ্য হচ্ছি, অনুষ্ঠান করুন, যার যা ইচ্ছে করুন, আমার বাধা নেই। কিন্তু কুহু আমার নজরের আড়াল যেন না হয়। এমন সিদ্ধান্তও যেন না নেওয়া হয় বিয়ের অনুষ্ঠানের আগ মুহূর্তে আমরা আলাদা থাকব। দুজন দুই বাসায় থাকব। এমনকি বিয়ের আগে কথা বলা বা মুখ দেখাদেখিও বারণ। এসবে আমি পক্ষপাতী নই। তারপরেও যদি নিয়মের দোহাই দিয়ে এসব করতেই হয়, তাহলে আমাদের ব্যাপারটা স্কিপ করাই ভালো। রূপক আর রিমি বিয়েই জাঁকজমকভাবে সম্পূর্ণ করা হোক। আমাদের বিয়ে যখন হয়েই গেছে, অনুষ্ঠান যে করতেই হবে এর কোনো মানে নেই। আমি আমার সিদ্ধান্ত জানালাম, এবার আপনারা যে যেটা ভালো মনে করেন করতে পারেন। আমার কথাটা দৃষ্টিকটু লাগলেও আমার কিছু করার নেই। এর কারণও কুহু। এই অবধি এসে আমার সমস্ত কষ্টকে তো বৃথা হতে দিতে পারি না। আশা করি সবাই বুঝেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। রিদওয়ানের কথা শুনে এবার সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। তবে তার কথাটা যুক্তিযুক্ত। অনুষ্ঠান করে হেদিয়ে মরলে হবে না। যে বিপদ থেকে মেয়েটা সেরে উঠছে সেদিকেও নজর দিতে হবে। আরেকটা কথা না বললেই না, রিদওয়ানের মতো কেউই কুহুর দিকে নজর রাখতে পারবে না। একে তো বিয়ের বাড়ি, তার উপরে হাজার রকমের ব্যস্ততা। তাছাড়া রিদওয়ান যে শুধু টাইম টু টাইম কুহুকে মেডিসিনই খাওয়াই তা নয়, কুহুকে নিয়মিত ব্যায়ামও করাই। যে ব্যায়াম ব্রেন সচল রাখে, তার মুড কিসে ভালো হয় সেদিকে খুব খেয়াল রাখে রিদওয়ান। এমনকি সে কুহুকে একা থাকতেও দেয় না সে। একা থাকলেই কুহু ভাবনার জগতে ডুবে যায়। ভুল ভাবনায় নিজেকে বন্দি করে ফেলে। তখন তার পাগলামি বেড়ে যায়। আর রিদওয়ানকে ছাড়া কুহু কারো কথাই শুনবে না। দেখা যাবে অনুষ্ঠানের ঝামেলা 2-4 বেলার মেডিসিনও মিস করবে। যেটা হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। তাহলে এখন উপায়। অনুষ্ঠান করলে সবার কাজের ব্যস্ততা বাড়বে। গেস্ট আসবে, তাদের আপ্যায়ন করতে হবে। কাজের শেষ থাকবে না, এর মধ্যে আলাদাভাবে কুহুকে কে সময় দিবে। মনে মনে এমন নানান কথা চিন্তা করল সবাই। কিন্তু কেউই কোনো সমাধান খুঁজে পেল না। তখন ইসমতারা বেগম বললেন, তাহলে রূপকের বিয়েতে কুহু আমার বাসায় যাবে না? ভাইয়ের বিয়েতে বোন উপস্থিত থাকবে না, তা কি করে হয়? তাই তো, কুহুকে ছাড়া কিভাবে কি হবে? রূপক মাটির দিকে তাকিয়ে কিছু ভাবছে। কুহু না থাকলে সে অনুষ্ঠানই করবে না। একটাই বোন তার। রিদওয়ান যত যাই বলুন, বোনকে ছাড়া সে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিবেই না। প্রয়োজনে সব বাতিল করা হবে। তারাও সাদামাটাভাবে বিয়ে করবে। অনুষ্ঠান না করলে বিয়েই হবে না এমনটাও না। নিজের মনের কথা রূপক সত্যি সত্যি চট করে বলে বসল। তাহলে অনুষ্ঠানের দরকার নেই। এখনই কাজী ডাক, পারিবারিকভাবে বিয়ে করে বউ নিয়ে চলে যাই। যেই অনুষ্ঠানে আমার বোন থাকবে না সেই অনুষ্ঠানের মানে হয় না। কিন্তু আমার বোনকে তো আমি এভাবে যেতে দিব না। আমি দিতে পারলে তুই দিতে পারবি না কেন? কুহুও তো আমার একমাত্র বোন। রিমি তোর কাছে যতটা আদরে কুহু আমার কাছে ততটাই আদরের। রিমির থেকেও সাদামাটা আয়োজনে কুহুর তোর হাতে তুলে দিয়েছি আমি। তখন আমার খারাপ লাগেনি। আমি যখন তা পেরেছি তুইও পারবি। উল্টো প্যাচ মারিস না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কোনো বুঝাবুঝি হবে না। এখন হয় অনুষ্ঠানে রাজি হবি, আর নয়তো কাজী ডেকে ঘরোয়াভাবে আমাদের বিয়েটাও দিবি। যদি একটাতেও রাজি না হোস, তাহলে আমার বোন আমি নিয়ে যাব।
তোর বোন আমার বউ। আমার বউয়ের ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। তাই বলছি, কথা বাড়াস না। তোর বউ আমার বোন। আমার বোন আমার বিয়েতে যদি না থাকে তাহলে আমি বিয়ের অনুষ্ঠানই করব না। তাই বলছি, কথা বাড়াস না। ওদের দুই বন্ধু এমন মতবিরোধ দেখে বাকিরা বিরক্ত হলেন। বন বউ করে এরাই পাগল হয়ে গেছে। অথচ একবারও ভাবছে না তাদের বোন বউরাই অনুষ্ঠানের জন্য প্রহর গুনতে শুরু করেছে। কে কি করে সাজবে তা নিয়েও আলোচনা হয়ে গেছে। এখন যদি অনুষ্ঠান না হয় তাহলে ওরা দুজনই কষ্ট পাবে। আতিকুর রহমান ধমকে এবার দুজনকেই থামালেন। কিন্তু তারা দুজনই নিজেদের সিদ্ধান্তে অনড় দেখে কেউই আর কোনো সমাধান পেলেন না। কিছুক্ষণ এভাবে কেটে গেল। একটু পরে রিদওয়ান বলল, এক কাজ করা যাক, একটা রিসোর্ট বুক করে ফেলি। সেখানে আমরা সবাই থাকবো এবং সেখানেই যাবতীয় অনুষ্ঠানটা সম্পূর্ণ করা যাবে। এতে কারোরই আর এই বাড়ি ওই বাড়ি যাওয়ার আসার ঝামেলা থাকবে না। শুধু সময় মতো গেস্টদের লিস্ট দিয়ে দিলেই হবে। রিদওয়ানের সিদ্ধান্তটা সবারই পছন্দ হলো। বড়রাও রাজিও হলো এবং দেখে শুনে একটা রিসোর্ট বুক করার দায়িত্ব দেওয়া হলো রিদওয়ানকে। এরপর আলোচনার সমাপ্তি ঘটিয়ে বড়রা বাসায় দিকে চলে গেল। আজ রূপকরা আজ এখানেই থাকবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। তাই বড়রা যার যার বরাদ্দকৃত রুমে শুতে চলে গেলেন। তবে সবাই গেলেও দুই বন্ধু বসে আছে। দুজনের দৃষ্টি যৌবনবতী চাঁদের দিকে। চাঁদ একটাই, অথচ তাদের ভাবনাও আলাদা। ভাবনার মানুষ আলাদা। রূপক বেশ কিছুক্ষণ নিজের ভাবনায় বুঁদ থেকে বলল, কখনো ভেবেছিলি কুহুকে এতটা ভালোবেসে ফেলবি? ভালোবাসি না আমি কাউকে। এজন্যই বুঝি এসব যুক্তি দিয়ে চোখের আড়াল করা থেকে থামালি। আপনি তো পণ্ডিত, সব বুঝে গেছেন। বুঝলাম বলেই তো তোর সঙ্গে লেগে কৌশলে বড়দের রাজি করালাম। আমি কাউকে ভালোবাসি না। আমি শুধু আমাকে ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা। তুই তোকে ভালোবাসি। তোর সঙ্গে কুহু জড়িয়ে গেছে। অর্থাৎ তুই কুহুকেই ভালোবাসি। খুব যুক্তিবিদ হয়ে গেছেন। একথা বলে রিদওয়ান হেসে ফেলল। এছাড়া সত্যি সত্যিই বড়রা এমন সিদ্ধান্ত নিত। বিয়ের পর তারা এক রাতও আলাদা থাকেনি। আলাদা থাকার কথা ভাবলেই কেন যেন দমবন্ধ হয়ে আসে। একথা তো বড়দের বলা যায় না যে, বউয়ের বিরহে পাগল হয়ে যাব। প্রেমসাগরে হাবুডুবু খাচ্ছি আমি। কেউ আমার বউকে আলাদা করো না। যদি করো তবে বউ তুলে আনতে পিছপা হব না আমি। বিয়ে করা বউকে নিয়ে পালাব আমি। ভদ্র সভ্য ছেলের মুখে এসব কথা কেউ সহ্য করতে পারবে না, তাই একটু কৌশলে খাটালে হতো। এতে অনুষ্ঠানও হবে, আবার বউটাও তার চোখের সামনেই থাকবে। রিদওয়ানকে হাসতে দেখে রূপকও হো হো করে হেসে ফেলল। তবে বোন জড়িয়ে আছে দেখে বেখাপ্পা কোনো কথা বলতে পারল না। এদিকে রিদওয়ানও তাই। তবে রিদওয়ান বলল, আমি কখনোই বলবো না আমার বোনকে আমরা যেমন সুখে রেখেছি তুইও রাখিস। আমি বলবো তুই তোর মতো করেই আমার বোনকে দেখে শুনে রাখিস। তার ভুলগুলো শুধরে দিস। বাংলাদেশে জন্ম নিলেও সে বাংলাদেশের কালচার সম্পর্কে অনেক কিছু জানে না। মানিয়ে নিবে, তবে মানিয়ে নেওয়ার সময়টুকু দিস। পাশে থাকিস। সাপোর্ট দিস। সেও ছোট মানুষ। জেদ বেশি। কখনো যদি ওর সঙ্গে মতের মিল না হয় তাহলে সেই মুহূর্তে জোরাজুরি করিস না। পরে ঠান্ডা মাথায় বুঝাস, দেখবি বুঝবে। বাবাকে খুব কম পেয়েছে তো তার সব আবদারের মানুষটা আমি। দেখ আমার কাছে এসে কেঁদে কেঁদে তোকে চাইল। আর আমিও প্রতিবারের মতো এবারও তার মুখের হাসি ফুটাতে তোর অনুমতি না নিয়ে আজকে এনগেজমেন্ট করিয়ে দিলাম। এত বড় বাসাটা ফাঁকা হয়ে যাবে এজন্য কষ্ট পাচ্ছিস। সময় অসময়ে ভাইয়া ভাইয়া করে কেউ দৌড়ে আসবে না। কারণে অকারণে জ্বালাতন করবে না। কত শত আবদার পূরণের জন্য পাগলামি করবে না। জুতোর ফিতা লুকিয়ে রাখবে না। ওয়ালেট থেকে চকচকে 10-20 টাকার নোট হারিয়ে যাবে না। এজন্যই বুক ভার হয়ে আসছে, তাই তো জানিস আজ সকালে আমি বাসায় পা রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝি কুহু দৌড়ে আসবে। টাকা দাও, টাকা দাও করে পিছু পিছু ঘুরবে। খালি হাতে বাসায় ফিরতে দেখে ভ্রুকুটি করে তাকিয়ে থাকবে। বনগুলো সব এমনই সব। এরা মায়ার জিনিস। মায়া বাড়িয়ে নিজের বাসা শূন্য করে অন্যের বাসা আলোকিত করাই যেন এদের ধর্ম। কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। রূপক হাসল। অথচ তার চোখে ছলছল করছে। রিদওয়ান চট করে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। তার পক্ষে বসে থাকা সম্ভব নয়।
সে আর পিছু ফিরে তাকালো না, নয়তো বেহায়া চোখের পানি তাকে বন্ধুর কাছে ধরা খাইয়ে দেবে। সময় স্রোতহীন চলমান নদীর মতোই বহমান। তার কাজ নির্দিষ্ট গতিপথ ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলা। এই পথের সঙ্গী কখনো সুখের পরশ, কখনো বা দুঃখের নির্মমতা। সুখ দুঃখের সংমিশ্রণের এই জীবনে আমরা ভাবনা সাজাই, কল্পনা করি, স্বপ্ন আঁকি, ইচ্ছে পূরণের চেষ্টা করি। সেই ইচ্ছে কখনো পূরণ হয় তো কখনো অপূর্ণই থেকে যায়। জীবনের ফাঁক ফোকরে তা হারিয়ে যায় পরিস্থিতির নিরসনে। আজ 17 তারিখ, সোমবার, দুপুর 1টা। রিদওয়ান দাঁড়িয়ে আছে গার্লস স্কুলের সামনে। একটু পরে স্কুল ছুটি দিবে। কলকল করে বেরিয়ে আসবে রূপ ও কথা। যমজ দ্বারা এসেই শুরু করবে অভিযোগ। কে কাকে মেরেছে, কে কাকে ধাক্কা দিয়েছে, কে পড়া পারেনি, কে বই নিয়ে যায়নি, কে টিফিন খেয়েছে, কে টিফিন অন্যকে দিয়ে দিয়েছে, কে কার ব্যাগ নিচে ফেলে দিয়েছে, আরও নানান অভিযোগ। অভিযোগের শেষ নেই। তাদের কথা বলতে না বলতেই দৌড়ে আসতে দেখা গেল তাদের। স্কুল ড্রেস পরিহিত মেয়েরা তাকে দেখেই হাত নাড়াল। সে হাত নাড়িয়ে আস্তে ধীরে আসার ইশারা করল। রূপ নাদুস নুদুস, দৌড়াতে পারে না। খুব বেশি নাদুস নুদুস এমনটাও না, চলনসই নাসুদ নুসুদ আর কি। নাদুস নুদুস রূপ দৌড়াতে গেলেই ধুম করে পড়ে যায়, তবে কাঁদে না। সে খুব শক্ত ধাঁচের, গম্ভীর টাইপের, শান্ত স্বভাবের, মোদ্দা কথা পরিবেশ বুঝে চলে। ঠিক যেন রিদওয়ানের কপি। আর কথা দারুণ চটপটে, দুষ্ট, কুহুর কার্বন কপি। দুজনের বয়স 6 বছর। নামের মতোই দেখতেও ফুটফুটে। সবার ভীষণ আদরের। বাবাকে দেখে আসতে গিয়ে রূপ কিছুর সঙ্গে পা বেঁধে মুখ থুবকে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা কাপড় ঝাড়ল। এরপর ধীরে ধীরে বাবার কাছে এগিয়ে এলো। কথা ততক্ষণে দৌড়ে গাড়িতে উঠে বসেও পড়েছে। রিদওয়ানের কাছে এসে রূপ মাথা নিচু করে অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল। বা হাঁটু ছিলে গেছে, জ্বলছে খুব। রিদওয়ান মেয়েকে কোলে নিয়ে হাঁটু দেখতে দেখতে আদুরে সুরে বলল, ব্যথা পেয়েছো মা? বাবা, আদর করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। রূপ না বোধক মাথা নাড়াল, অর্থাৎ ব্যথা পায়নি সে। রিদওয়ান রূপের গালে আদর এঁকে গাড়িতে বসল। ড্রাইভারকে যেতে বলে রূপের পায়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে দিতে বলল, যারা সামান্য ব্যথাতে কুঁকড়ে যায় তারা বড় হতে পারে না। বড় হতে গেলে কষ্ট সহ্য করা শিখতে হয়। রূপ নিশ্চুপ। বাবার আদুরে স্পর্শে সব ব্যথা চলে গেছে। বাবার কথা শুনে মায়ের মারের ব্যথাও ফিনিশ হয়ে গেছে। সে হাসল। তবে হাসিটা অস্পষ্ট রয়ে গেল। তার বাবাও এভাবে হাসে। বাবাকে দেখে সেও এভাবে হাসতে চেষ্টা করে। রূপ কোনো কথা বলল না, তবে কথা ভ্রু কুঁচকে বলল, কিন্তু বাবা, যে ব্যথাগুলো সহ্য হয় না সেই ব্যথাগুলোকে কি করা যায়? প্রথম প্রথম সব ব্যথাকেই অসহনীয় মনে হয়। এরপর সময় সব ব্যথাকে সহ্য করা শিখিয়ে দেয়। কি খেলে ব্যথা সহ্য করা যায়? যে খাবার খেলে শরীর সুস্থ ও সবল থাকে। সুস্থ শরীর সব ব্যথাকে সহ্য করতে শিখিয়ে দেয়। আচ্ছা। এরপর কিছুক্ষণ নীরবতা। রূপ চুপ করে বাবার বুকে হেলান দিয়ে বসে আছে। জানালা দিয়ে প্রকৃতি দেখছে। তখন রিদওয়ান দুই মেয়ের দিকে তাকালো। কথার চোখ দুটো একদম কুহুর মতো, মায় ভরা, যেন কুহুর আরেক কপি। তখন তার ফোন বেজে উঠল। রূপক ফোন করেছে। মামা কল করেছে দেখে কথা আগ বাড়িয়ে কলটা রিসিভ করার বায়না ধরল। এরপর কল রিসিভ করে খলবলিয়ে বলে উঠল, হ্যালো মামা, আমি কথা বলছি। কেমন আছো মামুনি? সব ঠিকঠাক তো? রূপ কোথায়? আমি ভালো আছি। তুমি কেমন আছো? রূপ পড়ে গেছে। হাঁটুতে ব্যথা পেয়েছে। বাবা তাকে কোলে নিয়ে বসে আছে। ইস, বেশি ব্যথা পেয়েছে। হুম। কথা বলবে রূপের সঙ্গে? দাও। মামা, বলো মামুনি। আমি তো কথা শুরুর আগে সালাম দিতে ভুলে গেছি। আম্মু যদি জানে আমি সালাম দিতে ভুলে গেছি তাহলে ভীষণ রাগ করবে। এখন সালাম দেই। এখন সালাম দিলে কি রাগ করবে? না মামুনি, একটুও রাগ করব না। আসসালামু আলাইকুম মামা। ভালো আছো? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ঠিক আছে। এই নাও রূপের সঙ্গে কথা বলো। দাও। এরপর কথা রূপের হাতে ফোনটা ধরিয়ে দিলে রূপ ফোনটা কানে ধরে খুব সুন্দর করে সালাম দিল। তা দেখে রিদওয়ান মুচকি হাসল। কথার মনে থাকে না সালাম দিতে, আর রূপ ধীরে সুস্থে সালাম দিয়ে কথা শুরু করতে ভুলে না।
দুজন দুই রকমের মেধাবী। রূপক রূপকে বলল, মামুনি খুব ব্যথা পেয়েছ? না, না একটু। তুমি কবে ফিরবে মামা? আজকে রাতেই ফিরবো মামুনি। কি আনবো তোমার জন্য? কথার জন্য চকলেট আনলেই হবে। আর তোমার জন্য? আমার জন্য কিছু লাগবে না। হা, হা, ঠিক আছে তাহলে সাবধানে বাসায় যাও। আমি তাহলে রাখি। তুমিও সাবধানে এসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর কল কেটে রূপ ফোন বাবার হাতে দিয়ে দিল। কথা ড্রিভারের সঙ্গে গল্প করছে, ক্লাসে কি কি করেছে সেসব গল্প। মেয়েটা এত বকবক করতে পারে। রূপ চুপ করে শুনছে। রিদওয়ান তাকিয়ে আছে বাইরের দিকে, মস্ত বড় মেঘলা আকাশের দিকে তাকিয়ে ভাবছে প্রায় 7 বছর আগের দিনটির কথা। 7 বছর আগের ঘটনা। সেদিন রাতে তাদের বিয়ের দিনক্ষণ পাকা করে পরের দিন রূপকরা চলে গিয়েছিল। দিনগুলো ভালো যাচ্ছিল। রিদওয়ান দেশে তার কোম্পানির আরেকটি ব্রাঞ্চ তৈরির কাজ গুছিয়ে নিচ্ছিল। কুহু কলেজ যাওয়া শুরু করলো। ফুটোপুটি গ্যাংয়ের সঙ্গে মজামাস্তিতে তার সময়গুলোও কাটতে লাগলো। রেগুলার মেডিসিন নেওয়াতে অবস্থাও ভালোর দিকেই যাচ্ছিল। সামনে পরীক্ষা। সারাদিন কলেজ, কোচিং আর সন্ধ্যার পর রিদওয়ানের কাছে পড়তে বসত। এসবের মাঝে ঘোরাঘুরির আবদার তো আছেই। হৃদ তার আবদারে কখনো নাকচ করত না। বরং তার সাপোর্ট, পরিবারের সাপোর্টে কঠিন রোগ থেকে মুক্তির পথে এগোচ্ছিল মেয়েটা। তাকে কেউ একা থাকতে দিত না। একা থাকলে সে কল্পনার জগতে ডুবে যায়, কি সব ভুলভাল ভাবে, চিন্তা করে। সবকিছু ভালোর সঙ্গে বাড়ছিল তাদের ভালোবাসা। গাঢ় হচ্ছিল দুজনের পবিত্র বন্ধন। মায়া এবং আসক্তিও। দিনের বেলা যেমন কাটুক, রাতের বেলা কেউ কাউকে ছাড়া থাকত না। কুহুর যেমন রিদওয়ানের বুকে মাথা না রাখলে ঘুমই আসতো না, তেমনি কুহুকে বুকে না জড়িয়ে নিল রিদওয়ানও ঘুমাতে পারত না। সব শূন্য শূন্য লাগতো। বুক ফাঁকা হয়, দম আটকে আসতো। সে সময় ভালো রিসোর্ট খুঁজে পাচ্ছিল না। সব বুক। রিসোর্ট বুক করলে 1 মাস আগে জানাতে হয়। এমতাবস্থায় দুই পরিবার নতুন করে আবার ডেট ঠিক করলো। 1.5 মাস পর তাদের ডেট ঠিক হলো। বিয়ের অনুষ্ঠান নিয়ে একটু একটু করে প্রস্তুত হচ্ছিল দুই পরিবার। তার দায়িত্ব ছিল রিসোর্ট বুক করার। সেও ঢাকার মধ্যে দেখে শুনে রৌদ্দুর নামে একটি রিসোর্ট বুক করে ফেলল। নিজেও বর সাজার জন্য প্রস্তুত হলো। এরই মধ্যেই রূপক আগের জবটা ছেড়ে আরো ভালো একটি কোম্পানিতে অফিসার পদে জয়েন করলো। স্যালারিও হাই। সেও রিমিকে ঘরে তোলার জন্য সব দিক থেকে গুছিয়ে নিচ্ছিল। তার রুম ডেকোরেটও করাল রিমির পছন্দকে প্রাধান্য দিয়েই। এভাবে দিনগুলো এগোতে এগোতে তাদের গায়ে হলুদের দিনটিও চলে এলো। রিসর্টেই হবে হলুদের অনুষ্ঠান। দুই কাপলের একসঙ্গেই গায়ে হলুদ। আনন্দ হৈহট্টগোলে পরিপূর্ণ চারপাশ। কুহুর ফ্রেন্ডদের কিছু কিছু কাণ্ডে হেসে গড়িয়ে পড়ছিল অনেকেই। রেডি হয়ে পাশাপাশি বসেছে রিদওয়ান আর কুহুর। দারুণ মানিয়েছিল তাদের। রূপক আর রিমির স্টেজ একটু দূরত্বে, তবে তাদের মুখোমুখি। রূপক সেখানে একা বসে আছে, রিমি আসেনি এখনো। তার নাকি শাড়ি খুলে গেছে। বেশ কিছুক্ষণ পর রিমি এলো। শুরু হলো অনুষ্ঠান। অনেক রাত অবধি চলল নাচানাচি, গান বাজনা, খাওয়া দাওয়া। গতরাতে রাত করে সবাই ঘুমিয়েছি, তাই সকালে উঠেছেও বেলা করে। রিসর্টটা খুবই সুন্দর। কুহু রিদওয়ানকে জোর করে ঘুম থেকে টেনে তুলে পুরো রিসর্টটা ঘুরে দেখল। সেলফি নিল। এরপর এলো ব্রেকফাস্ট করতে। দুজন খেলো একসঙ্গে। বড়রা একসঙ্গে বসে গল্প করছে। সবার মধ্যে অনেকক্ষণ ধরে রিমি অনুপস্থিত। রিদওয়ান ব্যাপারটা খেয়াল করে নীলুফা ইয়াসমিনকে জিজ্ঞাসা করে, জানলো রিমি ঘুমাচ্ছে? তান মাথা ধরেছে, ওষুধ খেয়েছে, ডাকতে নিষেধ করেছে, আর একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রূপক বেরিয়ে আসে আর সরাসরি রিদওয়ানকে জিজ্ঞাসা করে, রিমি কোথায়? রিদ ঘুমাচ্ছে। তুই শিওর ঘুমাচ্ছে? রিদওয়ানের এবার ভ্রু কুঁচকে গেল। রূপক তো এই টোনে কথা বলে না। সে এবার উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রিমি বাসায় চলে গেছে। সে বিয়ে করবে না। আজ রাতে নাকি দেশে ছেড়ে চলে যাবে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সেটা না হয় তোর বোনকে গিয়ে জিজ্ঞাসা কর। এই সিদ্ধান্তের পেছনে তোর কোনো হাত নেই তো? যদি থাকে তাহলে কিন্তু আমি আমার বোনের সাপোর্ট নিব। আর যদি এখানে আমার কোনো দোষ না থাকে, তবে কাজ করেই না হয় দেখাই। তুই এখানেই থাক।
আত্মীয় স্বজন কিছু না জানে। সবার দিকে খেয়াল রাখিস, আসছি আমি। রূপক কোনো জবাব দিল না। রাগে হাত নিষ্পিস করছে। রিমিকে 2 থাপ্পড় দিতে বলতে ইচ্ছে করছে, এসবে মানে কি? বিয়ে করবে না তো? এত কাহিনী কেন করলে? কেন আগ বাড়িয়ে হৃদকে সব বলতে গেলে? এখন সব ঠিক করে বিয়ে না করার কারণ কি? ফোনে বলেছে ও। কিন্তু তার একটাই কথা, সে বিয়ে করবে না। এমন করার কারণও বলছে না। রাগে মাথা ফেটে যাচ্ছে। পরিবারের কেউ এখনো জানে না কিছু। কিন্তু তাদের 2 বন্ধুর কথোপকথন শুনে কুহু হতভম্ব। সেও এবার ছুটে চলল রিদওয়ানের পিছু পিছু, কিন্তু রিদওয়ানের গাড়ির নাগাল পেল না সে। অগত্য সিএনজি নিয়ে রওনা হলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। রিদওয়ান বাসায় গিয়ে দেখে রিমি লাগেজ গুছাচ্ছে। পাসপোর্ট পড়ে আছে বেডের উপর। টিকিটও কনফার্ম। রাত 8টায় ফ্লাইট। এখন বেরিয়ে হোটেলে উঠবে, এরপর হোটেল থেকে সরাসরি চলে যাবে সুইজারল্যান্ড। সেখানে স্থায়ী হবে, আর কখনো দেশে ফিরবে না। তখন রিমির রুমের দরজা নক করল রিদওয়ান। ভাইয়াকে দেখে শুকনো ঢোক গিলে মাথা কিঞ্চিত নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। তখন রিদওয়ান রুমে প্রবেশ করে খুব ঠান্ডা স্বরে বলল, এখানে কেন তুমি? একটু আগেই এসেছি। কেন এসেছো সেটাই তো জিজ্ঞাসা করছি। ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না। কারণ? আমি কারণটা জানতে চাচ্ছি। ম্যাক সুইসাইড করেছে। হসপিটালে সে। আমি ফিরে না গেলে আবার সুইসাইড করবে। ওর মা ফোন করেছিল সকালে, জানিয়েছে সব। ম্যাক মারা গেলে এর জন্য আমি দায়ী থাকব। কারণ সে আমাকে ভালোবেসে এসব করছে। এখানে রূপকের দোষটা কোথায়? তার সম্মান নিলামে তলার মানে কি? সে কি তোমায় বলেছিল ভালোবাসতে? নাকি থ্রেট দিয়েছিল তাকে বিয়ে করতেই হবে? স্বেচ্ছায় বিয়েটা করার জন্য সবাইকে জানিয়ে এখন পিছুটানে মানে কি? আসলে দোষটা তোমারও না, তোমার পরিবারের। তারাই তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি, তাই না? ভাইয়া, চলে যাবে, যাও। বন্ধুটাও আমার, বন্ধুর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। প্রয়োজনে আমি নিজেও দায়িত্ব আজকের মধ্যে ওর বিয়ে দেব। তবে একটা কথা জেনে নাও, আজ যদি তোমার কারণে আমার বন্ধু কষ্ট পায় তাহলে আমি ভুলে যাব আমার বোন ছিল। রূপকের মুখ দেখে যদি কুহুর চোখে পানি আসে, আমি ভুলে যাব আমার বোন ছিল। যদি বাবা মাকে কথা শুনতে হয়, আমি ভুলে যাব আমার বোন ছিল। তুমিও ভুলে যেও আজ থেকে তোমার ভাই মৃত। তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এখন সিদ্ধান্ত নাও। একথা বলে সে পেছনে ঘুরতেই রিমি তাচ্ছিল্যের সুরে এবার বলে উঠল, বাংলাদেশে এসে তোমার মেন্টালিটিও বাঙালিদের মতোই হয়ে গেছে। তুমিও আজকাল ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শিখে গেছো। সকল ভাইদের মতো নিজের মতামত অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে। যত যায় বলো, আমি যাবই ভাইয়া। আমি কি বলেছিলাম রূপকের সঙ্গে রিলেশনে জোড়াতে? নাকি বলেছি রূপককে বিয়ে করার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতে? শুধু তুমি বলেছিলে বলে আমি বাবার অমতে গিয়ে এনগেজমেন্টের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন কোন বিবেকে আমার দোষ দিচ্ছ? তখন বিয়ের সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল, এখন মনে হচ্ছে ভুল করেছি। রাগে গোজগোজ করে একথা বলতেই কুহু হাততালি দিল। তালির শব্দে তারা 2 ভাইবোন ঘুরে তাকাতেই দেখে কুহু দাঁড়িয়ে আছে। সে তালি দিতে দিতেই এগিয়ে এসে দাঁড়ালো রিমির মুখোমুখি। তারপর মাত্রারিক্ত শীতল চোখে তাকিয়ে বেশ জেদি সুরে বলল, আজকের পর থেকে তোমাকে সম্মান করতে পারবো কি না জানি না। তবে তোমার কারণে আমার ভাইয়া যদি বিন্দু পরিমাণও কষ্ট পায় তবে আমিও তোমার ভাইয়ের সমস্ত সুখ কেড়ে নেব। যেই সম্পর্কের সূত্র ধরে আমার ভাইয়া তোমাকে ভালোবেসেছিল, আমি সেই সম্পর্ক রাখব না। লাস্টবার বলছি, তুমি বিয়েটা করবে কি না? না। ঠিক আছে। একথা বলে কুহু ঘুরে দাঁড়াতেই রিদওয়ান তার পথ আগলে দাঁড়ালো। তার গাল চেপে ধরে হিসহিসিয়ে বলল, খবরদার বলছি, ওদের সমস্যার মধ্যে আমাদের সম্পর্কটাকে প্রশ্নবিদ্ধ করার স্পর্ধা দেখাবে না। বিয়ে হবে, রিমির সঙ্গে রূপকেরই বিয়ে হবে। না, বিয়ে হবে না। যে আমার ভাইকে নিয়ে খেলার পুতুলের মতো শুধু খেলেছে, ভালোবাসার অভিনয় করেছে দিনের পর দিন, স্বপ্নভঙ্গ করতে কত শত স্বপ্ন দেখিয়েছে। এমনকি যে আমার ভাইকে সামান্যতর সম্মান করে না, তার সঙ্গে আমি আমার ভাইয়ের বিয়ে হতে দেব না। তোমার ভাইকে বিয়ে করার জন্য আমিও বসে নেই। সস্তা মেন্টালিটির সস্তা কাউকে তার গলায় ঝুলিয়ে দাও। একথা শুনে কুহু রিদওয়ানের হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল।
রিদওয়ানও বোনের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে পড়ল। তার আর কিছু বলার নেই। জোর করে মেরে ধরে তো কবুল বলাতে পারবে, কিন্তু সংসার ভুল। ছোট্ট একটি শব্দ, এবং এর ধরন দুই প্রকার, স্বেচ্ছায় ও অনিচ্ছায়। পরিস্থিতি মোতাবেক ভুল ছোট নাকি বড় সেটা হিসাব কষার আগেই বদলে যায় কারো কারো জীবন, বদলে যায় কিছু সম্পর্কের বাঁধন। ঠিক এমন কিছুই ঘটেছিল রিমির সঙ্গেও, শুধুমাত্র তার করা জেদের কারণে। জেদ সব সময় ভালো কিছু বয়ে আনে এমন নয়। ধ্বংসের আরেক নাম জেদ। জেদ যেমন ভালো কিছু করতে আগ্রহী করে তোলে, তেমনি কারো ধ্বংসের কারণও হয় জেদ। সেদিন রিমি সত্যি সত্যি তার জেদে অটল ছিল। ভাবেনি ভাইয়ের কথা, ভাবেনি বাবা মায়ের কথা। সে পাষাণের পরিচয় দিয়ে সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। বছর তিনেক আগে জানা গেছে সে ইতালিতে আছে, জব করে, একাই থাকে। ম্যাককে বিয়ে করেছিল, কিন্তু সেই সম্পর্ক টিকেনি। এরপর আর বিয়ে করেনি, কারো সঙ্গে যোগাযোগ করে না। বাসা থেকেও কেউ আর মনে রাখে রিমি নামের কেউ ছিল। সেদিন সম্মান বাঁচাতে রিদওয়ান আর কুহুই শুধু বড়বউ সেজেছিল। তাদের আবার বিয়ে হয়েছিল। মুখে ফুটে তুলতে হয়েছিল মিথ্যা হাসি। সবার মাঝে ছড়িয়ে দিতে হয়েছিল মিথ্যের বাণী। এক বুক কষ্ট চেপে বলতে হয়েছিল রিমি অসুস্থ, হসপিটালে নিতে হয়েছে, তাদের বিয়েটা পরে হবে। এই কথা শুনে কানাঘুষা হলেও কিছুই করার ছিল না তাদের। অনুষ্ঠান শেষে কুহু ফিরে গিয়েছিল তাদের বাড়ি। বন্ধ করে দিয়েছিল সমস্ত যোগাযোগ। দেখা তো দূর, কথাও বলতো না রিদওয়ানের সঙ্গে। মেডিসিনও খেত না, বাইরে বের হতো না। ধীরে ধীরে পূর্বের সমস্যাগুলো দেখা দিচ্ছিল। ভাইয়ের সামনে যেত না, আর ডাকলেও জবাব দিত না। রূপক কতদিন বোনকে ডেকেছে, ডাকতে ডাকতে হাউমাউ করে কেঁদেছে। ঘন্টার পর ঘন্টা ওর রুমের বাইরে বসে থেকেছে। এসবের জন্য নিজেকে দোষী ভাবতে বারণ করেছে, কিন্তু সে কারো কথাই শুনত না। রিদওয়ান রোজ আসতো, ডাকতো, কথা বলার অনুরোধ করত। রাত বিবেতে গাড়ি নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকত। অন্ধকার বেকনিতে বসে কুহু দেখত। রূপক বাড়ি না থাকলে রুম বের হতো সে। মাঝে মধ্যে মুখোমুখি হয়ে গেলে ডুকরে কাঁদত শুধু, মাফ চাইতো বারবার। এভাবে 2 মাস পর হঠাৎ একদিন কুহু তার মাকে বলে, আম্মু আমার শরীর ভালো নেই, আমাকে হসপিটালে নিয়ে যাও, আমি বোধহয় মরে যাচ্ছি আম্মু। একথা শুনে ইসমত আরা বেগম মেয়েকে ঝাঁপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। তখন আশার প্রদীপ হয়ে জানা যায় কুহু প্রেগনেন্ট। খবর শুনে দৌড়ে আসেন নীলুফা ইয়াসমিন এবং আতিকুল রহমান। রিদওয়ান তখন হতভম্ব। এত সতর্ক থাকার পরেও কিভাবে সম্ভব? তাছাড়া ডাক্তার তাদের বারণ করেছিল মেডিসিন চলাকালীন কুহু যেন কনসিভ না করে। এতে বাচ্চার এবং মা দুজনেরই ক্ষতি হতে পারে। এরপর রিদওয়ান সঙ্গে সঙ্গেই যোগাযোগ করে ডেইজির সঙ্গে। ডেইজি দুটো অপশন দেয়, বাচ্চা এবসন করতে হবে, নয়তো মেডিসিন বন্ধ করতে হবে। কুহু জীবনেও এবসন করতে রাজি হবে না, আর মেডিসিন বন্ধ করলে কুহুর সমস্যা বাড়বে। একথা শুনে রিদওয়ানের পাগলপ্রায় অবস্থা। খুঁজতে থাকে অন্য কোনো পথ। এবসনের কথা চিন্তা করলে ওর বুক কেঁপে ওঠে, দম বন্ধ হয়ে আসে। আবার কুহুর কথা ভাবলে মনে হয় এটাই বেস্ট অপশন। এভাবে ভাবতে ভাবতে কেটে যায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর সে হঠাৎ করে ছুটে আসে কুহুদের বাসায়। কুহু জানতো না রিদওয়ান এসেছে। বমি করে ক্লান্ত হয়ে পানি নিতে বের হয়েছিল। ড্রয়িং রুমে কারো শব্দ না শুনে ধরে নিয়েছিল বাসায় কেউ নেই। থাকলেও যার যার রুমে হয়তো। রুম থেকে বেরিয়ে পানি নিয়ে যেতে যেতেই রিদওয়ানের সঙ্গে চোখাচোখি হয়। দৌড়ে গিয়ে দরজা আটকানোর আগে রিদওয়ানও দৌড় দেয়। দরজার ফাঁকে হাত রাখে কুহুর, দরজা আটকাতে গেলে চাপা লাগে রিদওয়ানের হাতে। হৃদ ব্যথাতুর শব্দ করে ওঠে। কাঠের দরজায় 2 আঙুল থেতলে গেছে। সেটা দেখে কুহু দরজা ছেড়ে দেয়। 2 পা পেছনে সরে যায়। রিদওয়ান রুমে ঢুকে হাত ঝাড়তে থাকে। ব্যথায় হাত টনটন করছে। কুহু হাতের জগটা এগিয়ে দেয় পানিতে হাতটা চুবানোর জন্য। রিদওয়ান হাসে, কষ্টমাখা হাসি ঠোঁটে এঁটে বলে, শরীরের কষ্ট চোখে পড়ল। এতদিন যে ভেতরটা বিশ্রীভাবে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল সেটা দেখলে কি করতে? কুহু মুখ ফিরিয়ে নিল। এদিক ওদিক তাকিয়ে দরজা খুলে বের হতে গেলে রিদওয়ান আটকে দিল। ঝাঁপটে ধরল শক্ত করে।
কুহু মিনমিন করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, অ্যান্টিসেপটিক নিয়ে আসি, হাতটা থেতলে গেছে, রক্ত ঝরছে। লাগবে না। না লাগলেও ছাড়ুন। সব সম্পর্ক চুকে বুকে গেছে। এখানে কি? বললেই হলো চুকে বুকে গেছে। এখানে কি, মনেটা কি? আমার বউ বাচ্চা যেখানে, আমিও তো সেখানেই থাকবো, তাই না? বাচ্চা শুধুই আমার, আর কারো না। এ কেমন অবিচার! রাত জেগে পরিশ্রম করলাম আমি, আর ফুল ক্রেডিট নিবে তুমি? বেহায়া কথাবার্তা না বলে ছাড়ুন আমায়। ভালো লাগছে না এসব। একদিন ধরে বুকটা খা খা করছে। একটু থাকো না এভাবে। থাকলে কি হবে, বলো? ধরো জড়িয়ে ধরে থাকবো। আর কিচ্ছু না, প্রমিস। কুহু এবার সত্যিই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। শুনতে থাকলো দ্রুত গতিতে চলা রিদওয়ানের হার্টবিট। কিছুক্ষণ এভাবে থাকার পর রিদওয়ান বলল, বমি কি খুব বেশি হয়? ডাক্তারের কাছে আর গিয়েছিলে? চুপ কেন, কিছু বলো। এখানে আমার কি দোষ বলো তো? কি করেছি আমি? আমাকে কেন শাস্তি দিচ্ছ তুমি? তুমি জানো, তোমাকে বুকে না জোড়ালে আমি রাতে ঘুমাতে পারি না। তুমি পাশে না থাকলে খেতে পারি না, কোনো কাজে মন বসাতে পারি না। তোমার অনুপস্থিতিতে রুম শূন্য শূন্য লাগে, দম বন্ধ লাগে আমার। আর এসব জানতে বলে এত কঠিন শাস্তি দিচ্ছ, তাই না? তবে একটাবার ভেবে দেখেছো শাস্তিটা আসলেই আমার প্রাপ্য কিনা? বাসায় যান। তুমিও চলো। তাহলে আমার ভাইয়ের সুখ ফিরিয়ে দিন। হাসি ফিরিয়ে দিন। আমি তোমার ভাইয়ার সুখ কেড়ে নিয়েছি? নাকি তাদের বলেছিলাম সম্পর্কে জোড়াতে? তারা সম্পর্কে জোড়ালো, বিয়ের কাহিনী করলো, সরল মনে তাদের সাপোর্ট করেছিলাম আমি। যদি জানতাম রিমির মনে এসব ছিল তাহলে সাপোর্ট করতাম। নাকি বাবার অমতে এনগেজমেন্ট সেরে ফেলতাম? রূপক আমার বন্ধু। তাকে কি আমি ভালোবাসি না? কখনো মনে হয়েছে আমি তার খারাপ চাই? এসব ঘটনায় তার দিকে চোখ তুলে তাকাতে পারি। মন খুলে দুটো কথা বলতেও পারি না, আমার কষ্ট লাগে না। খারাপ লাগে না। একবার আমার জায়গায় নিজেকে বসাও, মাথা ঠান্ডা করে ভাবো। বমি পাচ্ছে আমার, সরুন। একথা বলে কুহু ছটফটিয়ে উঠল। রিদওয়ান ছেড়ে দিল। কুহু দৌড়ে গেল ওয়াশরুমে। গলগল করে বমি করে, কুলি করে, মুখ ধুয়ে বেরিয়ে এলো। ধপ করে বিছানায় শুয়ে পড়ল আড়াআড়িভাবে। রিদওয়ান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে এসে কুহুর উপরে শুয়ে পড়ল। সম্পূর্ণ ভর দিল না কুহুর উপর। শুধু কপালে আদুরে চুমু এঁকে বলল, এত সতর্ক থাকার পরেও কিভাবে কি হলো? কনসিভ করার শখ জেগেছিল, লোক ভাড়া করে এনেছিলাম। ছি! একথা কখন বললাম? বলতে হবে কেন? কথার টোনেই তো সব বোঝা যাচ্ছে। কিভাবে কি? ডাউট করছেন আমাকে? এই কমাসে কারো সঙ্গে শুয়েছি নাকি জানতে চান, তাই তো? হ্যাঁ শুয়েছি, বেশ করেছি। যৌবন জ্বালায় জ্বলছিলাম কিনা? হায় আল্লাহ! এই পাগলকে নিয়ে আমি কই যাব? বলি এক, বুঝে আরেক। একথা বলে রিদওয়ান কুহুর গলায় মুখ গুজে দিল। শ্বাস টেনে নিল পরিচিত সেই ঘ্রাণ। তারপর ছোট ছোট চুমু একে পাশে শুয়ে তাকিয়ে রইল কুহুর দিকে। কুহু চোখ বন্ধ করে শুয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি। রাত জাগার চিহ্ন হয়ে ধরে দিচ্ছে। রিদওয়ান এক হাতে মাথা রেখে কাত হয়ে শুয়ে আর একটু এগিয়ে এলো। কুহুর চুলে বিলি কেটে দিতে দিতে আসন্ন ঝড় উঠবে জেনেও বলল, কুহু, খুব ভালোবাসি তো। ঠিক কতটা ভালোবাসি উপলব্ধি করেছ কখন? বলো। তবে রাগ বাগ যা ইচ্ছে করো দূরে সরিয়ে দিও না প্লিজ। ছেড়ে থাকতে কষ্ট হয়। ডেইজির সঙ্গে কথা বলেছি। সে একটা উপায় বলে দিয়েছে। কি উপায়? এবশন। ওহ, করবে। আমার কাছে সবার আগে তুমি, এরপর আমরা পরেও আবার বাচ্চা নিতে পারবো। তাছাড়া তোমার বয়স কম। কনসিভের দীর্ঘ জার্নিটা সামলে উঠতে পারবে না। ইন্টিমেন্ট হওয়ার আগে মনে ছিল না আমার বয়স কম? তখন ঠিকই তো হামলে পড়েছিলেন। বুঝে নিয়েছিলেন স্বামীর অধিকার। তখন যখন ভার্জিনি লস করতে এসব কিছু স্মরণ হয়নি, তাহলে আজ কেন? ওহো, দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন। নিতে কে বলেছে? রিদওয়ান হতভম্ব। শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল কুহুর দিকে। এই কথা জবারে কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। এমন তো না যে কুহুর সঙ্গে জোড়াজুড়িতে করেছিল বা কখনো করেছে। যা হয়েছে দুজনের স্বেচ্ছায় সম্মতিতে। তাহলে আজ এ কথা কেন? কেন বারবার আঙুল উঠছে তার দিকে? কেন ছোট করছে তাকে? সে কি জানে না কুহুর এক একটা পিন মারা কথায় কতটা কষ্ট হচ্ছে তার? কুহু তার স্ত্রী।
ভোগ্যপণ্য নয়। কখনো রুডলি স্পর্শও করেনি কখনো, বরং তাকে খুশি রাখতে সর্বদা অপ্রাণ চেষ্টা করে গেছে। অথচ কুহু তাকে খোঁচা মারতে গিয়ে নিজেকে বারবার ছোট করে ফেলছে। মোদ্দা কথা, এই বকা মেয়েটাকে কে বোঝাবে যে কনসিভ আর ইন্টিমেন্টের ধকল এক নয় নিশ্চয়ই। ইন্টিমেন্টের ধকল ছিল ক্ষণিকের আর কনসিভের দখলটা দীর্ঘ 10 মাসের। রিদওয়ান উঠে বসল। এসে থেকে মাথা ঠান্ডা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু কুহু এমন এমন কথা বলছে নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে। তবুও সে ধৈর্য ধরে আছে। অতঃপর সে কষ্টমাখা হাসি ঠোঁটে এঁটে বলল, ফিরে চলো। বারবার ফিরে যাওয়ার কথা বলছেন কেন? বললাম তো, যাব না আমি। ওহ বুঝেছি, শরীরে টান পড়েছে বুঝি। শরীরের টান টাকার বিনিময়েও মেটানো যায়। মনের টানের কি করব? আর এভাবে কথা বলিও না কুহু, নিজেকে এখন পুরুষ ভাবতেও প্রচণ্ড ঘৃণা লাগছে। আজ নিজের জন্য আফসোসও হচ্ছে, বউয়ের শরীর ছুঁতে পারলেও তার মনটা ছুঁতে পারিনি। মন ছুঁতে পারলে হয়তো এমন ঘৃণ্য কথাগুলো আজ শুনতে হতো না। আমি খারাপ। আমার কথাবার্তা ঘৃণিত। আমার কাছে তো না আসলেই হয়। রিদওয়ান উঠে দাঁড়ালো। এরপর দরজার দিকে যেতে যেতে জবাব দিল, কেন আসি, বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। তবে তুমি মানুষটা খুবই ছোট। কিন্তু তোমার কথার ধাঁচ আমার হৃদয় এফোর ওফোর করার দেওয়ার জন্য যথেষ্ট। একথা বলে রিদওয়ান দরজা খুলে বেরিয়ে গেল। ইসমতারা বেগম থাকতে বললে জানালো অন্যদিন এসে থেকে যাবে। খেতে বললেও খেলনা। মলিন হেসে জানালো পেট ভরা। তারপর সে বিদায় নিয়ে চলে গেল। তবে যেতে যেতে বলে গেল কুহুর দিকে খেয়াল রাখতে। যতই বমি হোক জোর করে কিছু যেন খাইয়ে দেয়। মেয়েটা ফুটবল। এভাবে থাকলে আরও ফুটবল হয়ে যাবে। তখন বাদশা ও মা দুজনকে নিয়ে দুশ্চিন্তার অন্ত থাকবে না। ইসমতারা কোনো জবাব দিলেন না, শুধু রিদওয়ানের মুখের দিকে তাকিয়ে রইলেন। ছেলেটা শুকিয়ে গেছে অনেক। খাওয়া দাওয়াও করে না। ঘুমায়ও না। বাসায়ও ফিরে না। নীলুফা ইয়াসমিনের থেকে সব খবর পান তিনি। ওই দম্পতির কথা কি বলবেন? বেয়াদব মেয়েটা বাবা মাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে গেছে। একবারও ভাবেনি বাবা মায়ের কথা, বড় ভাইয়ের সম্মানের কথা। উনি খেয়ালও করেছেন রিদওয়ান আগের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। লজ্জায় মুখ লুকাতে চায়। অথচ আগের রিদওয়ান এমন ছিল না। ছিল সিনা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার সাহস। বনের কুকর্মে ছেলেটার মাথা হেট হয়ে গেছে। ছেলেটার মলিন মুখ দেখে মেয়ের উপরে ভীষণ রাগ হলো ওনার। ইচ্ছে করল দুটো থাপ্পড় দিতে মেয়েটাকে। কি শুরু করেছে এসব? অতিরিক্তই করছে কুহু। একটা মানুষের ধৈর্য বলেও কিছু আছে। এখানে ছেলেটার কি দোষ? যা করেছে ওর বোন করেছে, সে কিছু করেনি। তবে তাকে কেন এসব সহ্য করতে হচ্ছে? যেখানে বাবা হওয়ার খবর শুনে প্রতিটা ছেলে খুশি হয়, আনন্দে নাচানাচি করে, মিষ্টি বিলায়, মুখে লেপ্টে রাখে খুশির ঝলক, সেখানে রিদওয়ান খুশি হতে পারছে না, অখুশিও হচ্ছে না। সেই দুই অনুভূতিতে চাপা পড়ে দোদুল্যমান। এর একমাত্র কারণও কুহু। কুহুর অসুস্থতা। তবুও মেয়েটা বুঝছে না, বুঝতে চাচ্ছে না। রিমি যেমন জেদ দেখিয়ে আগে পিছে না ভেবে দেশে ছেড়ে চলে গেল। সে পৃথিবীর যেখানে থাকুক যেমনই থাকুক তাকে একদিন তাকে পস্তাবেই হবে, হবেই হবে। তাকে কেউ মুখ ফুটে অভিশাপ দেয় না, গালমন্দও করে না। তবুও সে কখনো ভালো থাকতে পারবে না। কাউকে কষ্ট দিলে কষ্ট পেতে হয়, শুধু আজকালের ব্যবধান। এখন খারাপ সময় যাচ্ছে। সবাই কষ্ট পেয়ে গুটিয়ে নিচ্ছে নিজেকে। কিন্তু আজকের দিন অতিবাহিত হবে। সময়ের পালাক্রমে আগামীকাল উপস্থিত হবে। এভাবে দিন যাবে, মাসও যাবে। দেখতে দেখতে বছরও পার হবে। রূপকও হয়তো সব ব্যথা ভুলে নতুন করে জীবন সাজাবে। স্বপ্ন দেখবে। মানুষের জীবনে যখন প্রিয় কারো বিয়োগ ঘটে তখন অনেকেই ভাবে তাকে ছাড়া আমি মরেই যাব। অথচ কেউ কারো জন্য মরে না। মুখ্য কথা, প্রকৃতি শূন্যস্থান পূরণ পছন্দ করে না। সময়ের প্রেক্ষিতে শূন্যস্থানে পূর্ণতা এনে দেয় প্রকৃতি। ক্ষতবিক্ষত দুর্বলতায় সময় নিজেই মলম হয়ে শূন্যকে গড়ে তোলে পূর্ণ। আর এটা মনুষ্যের গড়া সাধারণ কোনো বাক্যপাঠ নয়। এটা প্রকৃতির আর্দশবাণী, মহাসত্যের সর্তক বার্তা। উনি এসব ভেবে আগে গোজগোজ করতে করতে মেয়ের রুমে গেলেন। কুহু এখনো সেইভাবে শুয়ে আছে। তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। চোখের কোনা বেয়ে গড়িয়ে যাচ্ছে অশ্রুধারা।
উনি মেয়ের দিকে তাকিয়ে কিছু বলতেও ভুলে গেলেন। দীর্ঘশ্বাস ছাড়লেন নিঃশব্দে। তারপর দরজার দাঁড়িয়ে নরম সুরে বললেন, নিজেও কষ্ট পাচ্ছিস, ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন বলতো? এসো আম্মু, আমার কাছে এসে বসো। তোমার সঙ্গে দুটো কথা বলি। বুকের ভেতরটা কেমন জানি করছে। জানো মা, হৃদ কাঁদতে পারে না, শত কষ্ট পেলেও না। যখন খুব কষ্ট পায় তখন ওর চোখ লাল হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নেয়। আজ আমি ওকে খুব বাজেভাবে কথা শুনিয়েছি। খুব কষ্ট পেয়েছে আমার কথায়। জানিস যখন কষ্ট পাবে তখন বললি কেন? না বললে যে বারবার ছুটে আসতো। সে তোর স্বামী। স্বামী বউয়ের কাছে আসবে না? না আসতে হবে না। স্বামীকে অকারণে কষ্ট দিয়ে কাঁদিয়ে তুই কি ভালো থাকবি, মা? নাকি তোর অনাগত সন্তান ভালো থাকবে? থাকার চেষ্টা করতে হবে। বউ, বাচ্চা থাকতে একা থাকার চেষ্টা কেন করবে? ভাইয়া রাতে রুমে থাকে না, জানো? জানি। কেন থাকে না, জানো? কারণ রিমির পছন্দে ভাইয়ার রুমটা ডেকোরেশন করা। চারদিকে রিমি আর রিমি। আমার ভাইয়া যেখানে গুমড়ে মরছে, কষ্ট পাচ্ছে, সেখানে আমি সেই পরিবারের ছেলের সঙ্গে কিভাবে সংসার করি বলো? ভাবো। ভেবে একটাবার বলো আমায়। আমার সংসার ছেড়ে থাকতে আমার কি কষ্ট হয় না? এত ভালোবাসে যে মানুষটা, তাকে ছেড়ে থাকতেও আমার খুব কষ্ট হয়। ভীষণ কষ্ট হয়। আমি কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না। এই বলতে না পারার কারণে ভাইয়ার কষ্টটা আমি উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি, বুক ঝাঁঝরা হওয়ার যন্ত্রণা। হৃদ কি বলে জানো? বলে, কারো কষ্ট উপলব্ধি করতে গেলে তাকেও কষ্টের সম্মুখীন হতে হয়। সেই ব্যক্তির জায়গায় নিজেকে বসালে তাহলেই কষ্ট উপলব্ধি করা যায়। আমি তাই করেছি। এবং বুঝেছি আমার কষ্ট ভাইয়ার কষ্টের কাছে কিছুই না। কেন কিছু না বলো তো? বলতে পারবে না, তাই না? আমিই বলছি, কারণ হৃদ আমায় ভালোবাসে। খুব বেশিই ভালোবাসে। যখনই আমি ফিরে যাব আমাকে সাদরে গ্রহণ করবে। ভুলচুক মাফ করে দেবে। কারণ আমি তাকে যতটা না ভালোবাসি তার চেয়ে শতগুণ বেশি সে আমাকে ভালোবাসে। সম্মান করে, আগলে রাখে, বিশ্বাস করে, এবং আমার সকল চাওয়া পাওয়াকে সর্বদা প্রাধান্য দেয়। কিন্তু আমার ভাইয়া যে বিশ্রীভাবে প্রত্যাখ্যান হয়েছে, মা। ভালোবেসে, ভালোবাসার মানুষটার কাছে প্রত্যাখ্যান হয়েছে। ভাইয়ার জায়গায় নিজেকে বসিয়ে যখন ভাবি হৃদের কাছে প্রত্যাখ্যান হলে আমার কি হতো? কি করে সইতাম আমি? এত ভালোবাসার পরেও হৃদ আমাকে ফেলে অন্যের কারো কাছে চলে গেলে আমার কেমন লাগতো? এসব ভাবলে আমার মাথা কাজ করে না। আমার বুক ফেটে যায়। কষ্ট হয়। মানতে পারি না আমার ভালোবাসার মানুষের পাশে অন্য কেউ থাকবে। তাকে অন্য কেউ ছুবে। মানতে পারি না আমি। ভীষণ কষ্ট হয়। এই কষ্ট বুঝো মা। উপলব্ধি করছো তুমি। ঠিক। বুকের পাঁজর ভাঙলে যেমনটা কষ্ট হয় এই কষ্টটাও ঠিক তেমনই গোমা। আমার ভাই মোড়ের উপর দিয়ে গেলে মুখ লুকায়। বিয়ের ভাঙার কারণ কেউ জানতে চাইলে মিথ্যা কথা বলতে হয়। সে রাতে রুমে থাকে না। যে ছেলে কখনো সিগারেট খেত না সে এখন কত প্যাকেট শেষ করে তার ইয়াত্তা নেই। সব কথা আমার কানে আসে, আমি সব শুনি। কষ্ট হয়, খুব কষ্ট। এজন্য আমি হৃদের কাছে যেতে পারিনি। সব ভুলে সংসার নতুন করে সাজানোর স্বপ্ন দেখতে পারি না। আমি নিরুপায়। ভাইয়ার মুখটা চোখের সামনে ভাসে। আমি পারি না আম্মু, সহজভাবে নিতে পারি না। আমার কিচ্ছু ভালো লাগে না। আমার মরে যেতে ইচ্ছে করে। এসবের জন্য আমি দায়ী। শুধু আমি। আমার কারণেই ভাইয়া ওখানে গেল আর রিমির সঙ্গে সম্পর্কে জোরাল। না গেলে কি এসব হতো? হতো না। আমি কিভাবে আমার ভাইয়ের মুখে হাসি ফিরিয়ে আনবো মা? কিভাবে? শুধু একবার বলে দাও কিভাবে, কিভাবে? শান্ত হো মা। এই সময় এত হাইপার হওয়া যাবে না। শান্ত হও, সময় সব ঠিক করে দেবে। কিচ্ছু ঠিক হবে না মা। কিচ্ছু না। মেয়েটা আমাদের সবার স্বপ্নগুলোকে তছনছ করে স্বার্থপরের মতো চলে গেল। চলে গেল। একথা বলে কুহু তার মায়ের কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কোলের ভেতর মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদছে সে। দরজার পর্দা আড়াল করে দেওয়ালে হেলান দিয়ে রূপকও শুনছে। সেও কাঁদছে। নীরবে। ঝড়ো ঝড়ো করে ঝরে যাচ্ছে নোনা জল। সেই জল গড়িয়ে আকাশী শার্টের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কার জন্য বুকে কষ্ট চেপে এতদিন মুখে হাসি ফুটিয়ে তুলেছিল? কার ভালোর জন্য ভালো থাকার অভিনয় করে গেল?
কি আশ্চর্য, কি হতভম্ব ব্যাপার, যার কারণে এসব করলো তার কাছেই কি না ধরা খেয়ে বসে আছে। ছোট্ট কুহু, তার বোন, তার কলিজা পাখিটা তার ভেতরে থাকা কষ্টটুকুও দেখে নিয়েছে, পরে ফেলেছে। সে তার কষ্ট উপলব্ধি করতে নিজেও জ্বলছে এই জ্বালাতে। ছোট্ট কুহুটা এত বড় হয়ে গেছে, এভাবে ভাবতেও শিখে গেছে। আর আফসোস নেই যে কেউ তাকে বুঝে না, যদিও এ কথা কখনো বলে না সে। কারণ সে রিদওয়ানকে সব সময় পাশে পায়, সব পরিস্থিতিতে পায়। রিমি যেদিন চলে গেল রিদওয়ান পরাজিত সৈনিকের মতো তার সামনে এসে দাঁড়িয়েছিল। কথা বলতে পারছিল না, তার গলা কাঁপছিল, চোখ মুখ অস্বাভাবিক লাগছিল। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে রিদওয়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। হাত জোর করতে গেলে রূপক নিজেও তার মতো করে বসে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে বন্ধুকে। বন্ধুর কষ্ট কমাবে কি সেই রিদওয়ানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রিদওয়ান কিছু বলতে পারে না, শুধু শক্ত করে তাকে জড়িয়ে ধরে। সে নিজেও জানে না আদৌ কখনো সব ঠিক হবে কিনা, ভাঙা সম্পর্কগুলো কখনো জোড়া লাগবে কিনা। রিমির হুটহাট করে নেওয়া ভুল সিদ্ধান্ত কতগুলো মানুষের জীবন বদলে দিল। এজন্য শুধু রিমি দায়ী। রূপক দাঁড়ালো না, ছুটে রুমে গিয়ে দরজা আটকে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন কাঁদতে লাগলো ইচ্ছে মতো। বাইরে দাঁড়িয়ে কাঁদতেও লজ্জা লাগছিল তার, কেউ দেখে ফেলার মতো বিস্ময়কর লজ্জা। কিছুক্ষণ আগে রিদওয়ান বের হতেই তার সঙ্গে দেখা হয়, টুকটাক কথা হয়। হঠাৎ তার নজর পড়ে রিদওয়ানের হাতের দিকে, রক্ত ঝরছে। হাত ধরতে গেলে রিদওয়ান দুই পিছিয়ে গিয়ে হেসে মাথা নাড়াল, এরপর আসি বলে গাড়ি টান দিয়ে চলে যায়। বন্ধু এমন হাসির মানে সে বুঝে, খুব ভালো করে বুঝে। পরের দিন সকালবেলা রূপক তার রুমের ডেকোরেশন পুনরায় চেঞ্জ করে ফেলল, আসবাবপত্রও চেঞ্জ, একদম নিজের মনের মতো করে সাজাল সবকিছু। রাতে থাকতেই শুরু করলো রুমে, সব সময় গুণগুণ করে, গান গায়, কথা বলে, নিজেকে হাসে, দুষ্টুমি করে অন্যকে হাসায়, টুকটাক রান্না করে। টেস্ট করার দায়িত্ব দেয় কুহুকে। ফুটোপুটি গ্যাংয়ের সবাইকে ডেকে বাসাতে আড্ডা জমায়, পিকনিক করে। এভাবে কিছুদিন চলে। প্রেগনেন্সির সিনড্রোম দেখা দিতে শুরু করে কুহুর শরীরে। ধীরে ধীরে পেটও বড় হতে থাকে, স্বাস্থ্য খারাপ হতে থাকে। হাঁটা চলা করতে পারে না, খেতে পারে না, রাতে ঘুম হয় না, এমন নানান সমস্যা দেখা দেয়। হঠাৎ একদিন রিদওয়ান তল্পিতল্পা নিয়ে কুহুদের বাসায় হাজির হয়। কুহুর অমতে থাকতে শুরু করে। কুহু বিরক্ত হয়, কথা বলে না, কখনো কখনো এড়িয়ে চলে, কড়া কথা বলে। এমনকি তার রুমেও রিদওয়ানকে থাকতে দেয় না। অগত্যা রিদওয়ান রূপকের রুম থেকে দিয়ে সে রূপকের রুমে থাকতে শুরু করে। আর বেচারা রূপকের ঠাঁই হয় ড্রয়িং রুমে। ভাইয়ের সমস্যা হচ্ছে দেখে কুহু বাধ্য হয়ে রিদওয়ানকে থাকতে দেয়। এভাবে নানান ঘটনার মধ্যে দিয়ে এতে সবার সঙ্গে সবার সম্পর্কও সহজ হতে শুরু করে। বাসাটারও ধীরে ধীরে প্রাণ ফিরে আসে। খুনোসুটি ঝগড়া হয়, তবে ক্ষণিকে তা ঠিক হয়ে যায়। মাঝে মাঝে নীলুফা, ইয়াসমিন ও আতিকুল রহমান একগাদা খাবার নিয়ে হাজির হন। দিনভর চলে আড্ডা, খাওয়া দাওয়া। এভাবে সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটা পেরিয়ে দিন যায়। দিন পেরিয়ে যায় অনেকগুলো মাস। আর এই পুরো সময়টাতে ছায়ার মতো সঙ্গী হয় রিদওয়ান। ভাইকে স্বাভাবিক হতে দেখে ধীরে ধীরে কুহুও স্বাভাবিক হয়, মেনে নেয় রিদওয়ানকে। রিদওয়ান নিজেই রূপকের জন্য মেয়ে দেখতে শুরু করে। এরপর এই দুই পরিবারে খুশি বিলাতে আগমন ঘটে রূপ ও কথার। তাদের দুই কন্যা ধীরে ধীরে বড় হতে থাকে। কুহু ফিরে যায় তার শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তানদের নিয়ে সংসারে জোড়াতালি দিয়ে সুখ বিলাতে থাকে। রূপ ও কথা আগমনে দুই পরিবারে মিল হয়, যাওয়া আসাও হয়, সম্পর্কও সহজ হয়। এভাবে কেটে যায় আরো কটা বছর। রূপক আর রিদওয়ান শেয়ারে ব্যবসা দাঁড় করিয়েছে। শুরুর দিকে সেটা লস প্রজেক্ট হলেও ধীরে ধীরে লাভংশ মাথা চাড়া দিয়ে উঠেছে। দুজনে বিভিন্ন জেলায় সেই কোম্পানি ব্রাঞ্চ তৈরি করেছে। হাজার হাজার শ্রমিক কাজ করে সেসব ব্রাঞ্চে। 6 মাস আগে জরুরি কাজের তাগিদে রূপক জার্মান গিয়েছিল। জার্মানি এক কোম্পানির সঙ্গে ডিল সাইন করতে সে গিয়েছিল মূলত। থেকেছিল 10 কি 15 দিনের মতো। এবং ফেরার সময় সঙ্গে করে আনে রিমিকে। রিমিকে দেখে প্রায় সবার মুখের হাসি মিলিয়ে যায়। পুরনো ঘা শুকিয়ে গেলেও দাগ থেকে যায়। এই ক্ষেতেও তাই হয়েছে।
অতঃপর দুই পরিবারকে জানায় তারা বিয়ে করে ফেলেছে। এই ব্যাপারে কেউ টু শব্দ করে না। সবাই রিমির থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্দরভাবে এড়িয়ে যায়। সে কিছু বললে কেউ জবাব দেয় না। একমাত্র রূপক বাদে কেউ তার সঙ্গে কথা বলে না। রিমি রূপকদের বাসায় থাকে, এজন্য কুহু ও রিদওয়ান কেউ সেই বাসাতে যায় না। তারা মাঝে মাঝে এসে দেখা করে যান। মাঝে মাঝে রূপার কথা দুজন গিয়ে ঘুরে আসে। রূপকের সঙ্গে কুহুও কথা বলে না, কারণ যার কারণে এতগুলো মানুষ কষ্ট পেয়েছে, কেঁদেছে, অথচ সে নিজের ভালো বুঝতে সবাইকে উপেক্ষা করে চলে গিয়েছিল। নিজের বাবা মা ভাইয়ের সম্মানের কথাও ভাবেনি, তার মতো সেলফিসের সঙ্গে কি কথা বলবে, কোন যুক্তিতে বা গদগদ হয়ে সব ভুলে পুনরায় এক হবে। সে পারবে না। তবে এখানে কিছু প্রশ্ন থেকে যায়। রূপক কেন রিমিকে মেনে নিল? রিমির কি সত্যি বিয়ে হয়েছিল? এতদিন পর রিমিকে কোথায় পেল? মোদ্দা কথা, এত কিছু পর কোন যুক্তিতে রূপক রিমিকে বিয়ে করলো, কেন করলো? এই প্রশ্নগুলো প্রথম দিন তারা নিজে সরাসরি করেছিল রূপককে, তাও আবার মা হয়ে সবার সামনেই। এই প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়ে রূপক রিমির চোখে চোখ রেখে বলেছিল, যাকে ভালোবাসি তার দোষ গুণ মিলিয়েই ভালোবেসেছি। তার গুণটা যেমন মনে রেখেছি, 10টা মাফ করে দিয়েছি। ইচ্ছে ছিল রিমি বিয়ে করুক, অন্যের বাচ্চা মা হোক। তবে যদি কখনো কোনোদিন সে আমার কাছে আমার হতে ফিরতে চায়, তাহলে আমি তাকে ফিরিয়ে দেব না। সে ডিভোর্সি। মা, রিমি বিয়েই করেনি। ম্যাক ওর মগজ ধলাই করে বুঝিয়েছিল যে বাঙালি বউদের একঘেয়েমি জীবন, এদের জীবনে হেসেল সামলানোই সীমাবদ্ধ। এরা স্বাধীনতা পায় না, এদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানে সেবা করে করেই জীবন শেষ। এমনকি কুহুর ব্যাপারে নানান কথা বলে তার ভেতরে জেদের সৃষ্টি করেছে। বোকা মেয়েটা সেসব শুনে জেদের বশে বিয়ে করবে না বলে দেশ ছেড়েছিল। বিয়ে বুঝে ভুল করেছে সে। বাসায় ফেরারও মুখ নেই। পরে একজনের সাহায্যে ইতালি চলে যায়, সেখানে জব করে। ম্যাক তার পিছু নেওয়াতে চলে যায় জার্মান। সেখানেই তার সঙ্গে আমার দেখা। প্রথমবার আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, এবার আর পালানোর সুযোগ দেইনি। এবার জোর বিয়ে করে ধরে এনেছি। তোমরা তো আমাকে ভালোবাসো, তাই না? তোমরা চাও আমি ভালো থাকি। তাহলে বলবো, তোমরা ওকে মাফ করে দাও, মেনে নাও। তাহলেই আমি ভালো থাকবো। আমার সব ভালো থাকাটুকুই ওর মধ্যে সীমাবদ্ধ। এভাবে রিমি আবার ফিরে এসেছে। সে রূপকের স্ত্রী হয়ে লোক সমাজে পরিচিত। হঠাৎ ব্রেক কষাতে রিদওয়ানের ভাবনা ছেদ ঘটল। সে ধাক্কা খেয়ে ফিরে এলো বর্তমানে। কপাল কুঁচকে কিছু বলার আগেই ড্রাইভার নেমে গেল। রিদওয়ান জানালা দিয়ে মাথা বের করে দেখে কুহু তার স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। কিসব বলাবলি করছে ড্রাইভারের সঙ্গে। ব্যাপারটা বোঝার জন্য রিদওয়ান বের হতেই কুহু বলল, এই যে মিস্টার হ্যান্ডসাম, আমার সঙ্গে আসুন। এই রোদের মধ্যে স্কুটি নিয়ে বেরিয়েছো কেন তুমি? শখে খুশির ঠেলায়? এবার জলদি আসুন, যেখানে যাওয়ার বিকেলে যাব। এখন রোদের মধ্যে কোথাও যাবে না তুমি। গাড়িতে ওঠো। রূপ কথা, শোনো মামুনি, তোমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দাদুমনির কাছে গুড গার্ল হয়ে খেয়ে নিও, কেমন? আমি আর বাবা একটা কাজে যাচ্ছি। কাজ সেরে জলদি জলদি ফিরে আসবো। ওকে মাম্মা। তারপর রিদওয়ানের কথা উপেক্ষা করে কুহু ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার বাধ্য হয়ে চলেও গেল। রিদওয়ান প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকিয়ে আছে কুহুর দিকে। তা দেখে কুহু গাল ভর্তি হাসল। এরপর রিদওয়ানের আপাদমস্তক চোখ বুলিয়ে হেলমেট এগিয়ে দিয়ে পড়তে ইশারা করল। রিদওয়ান বাধ্য হয়ে হেলমেট পরে কুহুর পেছনে বসে পড়ল। এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ বলবে তুমি? বাসায়। কার বাসায়? আপনার শ্বশুরের বাসায়। কেন, হঠাৎ ওখানে কেন? এই স্কুটি থামাও। আমি যাব না। আপনি যাবেন। আপনার ঘাড়ও যাবে। কুহু। রিদওয়ান। দিন দিন বড্ড বেয়াদব হচ্ছ তুমি। ভুলে যেও না তুমি দুই কন্যার মা। তোমার দেখাদেখি আমার মেয়েগুলোও এসব শিখবে। শিখুক। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগ। উফ। ভর দুপুরে ওই বাসায় কেন যাচ্ছ বলবে তুমি? মামা হচ্ছেন। মিষ্টি নিয়ে বোনকে দেখে আসবেন না। আমাদের ছানার আগমনে অর্ধেক অভিমান মুছে গিয়েছিল। এবার এই পুচকের আগমনে পরিপূর্ণ অভিমান মুছে ফেলি। অনেক তো হলো, আর কত? যতই রাগ বাগ করি তাদের দূরে সরিয়ে আমরাও কেউ ভালো নেই, তাই না?
কষ্ট দিয়ে আমরাই কষ্ট পাই। তাছাড়া রাগ পরের উপরে করা যায়, ঘরের মানুষের উপর কতদিন রাগ করে থাকা যায় বলুন? তাছাড়া রিমি আপুকে কেঁদে অনেকবার মাফ চেয়েছে। আপনিই মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন তার এই অবস্থা, তার উপরে রাগ করে থাকা উচিত হবে না। এবার রাগ বাগ সব বাদ। তুমি মাফ করতে পেরেছো। রেগে ছিলাম, আমার ভাইয়াকে কষ্ট দিয়েছিল তাই। ফিরে এসে আমার ভাইয়ার হাসি ফিরিয়ে এনেছে দেখে অনেক আগেই মাফ করে দিয়েছি। এতদিন ভান করেছিলাম। তবে কিছুক্ষণ আগে সুখবরটা শুনে আর চুপ করে থাকতে পারলাম না। ওরা ভালো থাকুক। আপনিও ওইসব ভুলে যান। এখন গিয়ে বোনের সামনে দাঁড়িয়ে তার খুশিটাকে আরো বাড়িয়ে দিন। রিদওয়ান নিশ্চুপ। তার নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে কুহু মিটিমিটি হাসল। তাকে হাসতে দেখে রিদওয়ান তার কোমর জড়িয়ে ধরতেই কুহু মুচড়ে উঠে বলল, আরে কি হচ্ছে, কি ভালোবাসা হচ্ছে? রাস্তার মধ্যে এত ভালোবাসা লাগবে না। নির্জন রাস্তা, কেউ দেখবে না তো। হাত সরান। সরাব না। কাতুকুতি লাগছে। লাগার জন্যই তো ধরেছি। উফ, হাত সরান, না হলে কিন্তু। না হলে কি? প্রথম দেখার মতো ভুল ঠিকানায় নিয়ে চলে যাব। একথা শুনে রিদওয়ান হাসল। মনে পড়ে গেল পুরনো কথা। অনেক যুদ্ধ করেই তারা এক হয়েছিল। ভালোবেসেছিল। কুহু এখন সুস্থ, স্বাভাবিক। দুই পরিবার নিয়ে তারা ভীষণ সুখী। রিদওয়ান হঠাৎ পেছনে থেকে শক্ত করে কুহুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তাই চলো। তারপর আবার সেখান থেকেই পুনরায় আমাদের পথচলা শুরু করব। নতুন ভাবে, নতুন রূপে, নতুন কাহিনীর সংযোজনে। সমাপ্ত। গল্প আমায় রেখো প্রিয় শহরে। লেখনীতে নূরজাহান আক্তার আলো। অন্তিম পর্ব।